আজকে মধ্যে বিয়ে না করলে বুড়িগঙ্গায় তোমার লাশ ভাসবে। ক্যাম্পাস ভর্তি মানুষের সামনে দাঁতে দাঁত চেপে বলল সজল। টিনা নির্বাক ভঙ্গিতে বলল, তাই বুঝি? তা আমি মরে গেলে বিয়েটা করবে কাকে? টিনার দৃষ্টি উদাসীনতা মুহূর্তেই শূন্য মিলিয়ে গেল সজলের পূর্বে সকল জেদ। সজল যথাসম্ভব নরম গলায় বলল, টিনা, তুমি কেন বোঝো না যে তোমাকে ছাড়া আমি বেঁচে থাকতে পারবো না? টিনা বিরক্ত গলায় বলল, আর তুমি কেন বোঝো না যে তুমি আমার জীবনে থাকলে আমি বেঁচে থাকতে পারবো না? এক নিঃশ্বাসে কথাটা বলেই সজলকে পাশ কাটিয়ে পা বাড়ালো ফিনান্স ডিপার্টমেন্টের বিল্ডিংটার দিকে। সজল ত্বরিত গতিতে ছুটে এসে আবারও তার পথ আটকালো। দুপাশে হাত ছড়িয়ে রীতিমতো কাকাতুয়ার ভঙ্গিতে দাঁড়িয়ে পড়ল। ওদিকে এতগুলো মানুষ যে তার দিকে হাঁ করে তাকিয়ে আছে, নিজেদের মধ্যে তাদের নিয়ে ফিসফাস হাসাহাসি করছে, তাতে কোনো তোয়াক্কা নেই। সজল আবদারের সুরে বলল, ট্রেনে প্লিজ। টিনা এপাশ ওপাশ চোখ বুলে বিব্রত গলায় বলল, সজল, এসব কি হচ্ছে? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সিনকেট করবে না। হঠাৎ সজলের মাথাটা খারাপ হয়ে গেল। পাগলের মতো দু পায়ে দাপাদাপি করে বলল, 100 বার করব। আমার কিছুই যায় আসে না টিনা। আমার তোমাকে চাই। আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার সাথে সংসার করতে চাই এক্ষুনি। টিনা বিশ্ববিখ্যাত রাগ মুহূর্তেই তাকে জেঁকে ধরল। রাগে পৃথিবীটা উলটপালট করতে দিতে ইচ্ছে করল মুহূর্তে। আশেপাশে মানুষগুলো উৎসুক দৃষ্টি তোয়াক্কা না করে কষে একটা চর বসিয়ে দিল সজলের গালে। চর খাওয়া গালটা এক হাতে চেপে ধরে সজল একরাশ অবিশ্বাস নিয়ে তাকিয়ে রইল টিনার দিকে। এই কি সেই মেয়েটা? সজল সামান্য আঘাত পেল যে ব্যাগ থেকে ব্যান্ডেজ বের করে সযত্নে লাগিয়ে দিত ক্ষতস্থানে, আর সে নিজে আঘাত করছে তাকে। সময় কত দ্রুত এগিয়ে চলে। টিনা অগ্নিকণ্ঠে বলল, ফাজলামির জায়গা পাস না, না? 2 দিন পর নতুন নতুন মেয়ের সাথে চ্যাটিং করে বেড়াবি, আর ধরা খেলে কয়েকটা ফিল্মি ডায়লগ বলে আমাকে পটিয়ে ফেলবি, এই সোজা? টিনা কথাগুলো এতটাই উচ্চস্বরে বলল যে আশেপাশে মানুষগুলোর মধ্যে আবারও শুরু হলো ফিসফাস। লজ্জা মাথা নিচু করে সজল দাঁড়িয়ে আছে। টিনার হুমকি সুরে বলল, আর জীবনেও যদি আমার চোখের সামনে তোকে দেখি, তাহলে তোর লাশ বুড়িগঙ্গায় ভাসাবো আমি। আরেক দফা সজলকে পাশ কাটিয়ে পা বাড়ালো টিনা। গত মাসে দীর্ঘ 2 বছরের সম্পর্ক অবসান ঘটে তার সঙ্গে। শুরুতেই সজল ব্রেকআপটাকে স্বাভাবিকভাবে নিয়েছিল। টিনার সঙ্গে যোগাযোগও বন্ধ করে দিয়েছিল। সামনে পড়লে এমন একটা ভাব করত যেন টিনাকে সে এ জন্মে আগে কখনো দেখেনি। টিনা অবশ্য এ নিয়ে কোনো আক্ষেপ বা আক্রোশ ছিল না। অন্যান্য প্রেমিকদের মতো প্রেম শেষ হয়ে যাওয়ার পর প্রেমিককে নিয়ে গবেষণা বসা তার স্বভাব নেই। কিন্তু জীবনে আচমকাই বিরক্তির কালবৈশাখী ঝড় নেমে এলো গত সপ্তাহে। টিনা শুক্রবারটা বরাদ্দ থাকে ঘুমের জন্য, কিন্তু সে শুক্রবারে অনবরত রিংটোন বেজে যাওয়ার শব্দে ঘুমটা ভেঙে যায়। স্ক্রিনে তাকিয়ে দেখে সজলের নাম। যেহেতু দুজনের সম্মতিতে ব্রেকআপটা হয়েছে, তাই আর নাম্বার ব্লকলিস্টে ফেলে দেওয়ার প্রয়োজন বোধ করেনি। স্বাভাবিকভাবে টিনা কলটা রিসিভও করলো। আর তখন থেকে শুরু হলো সজলের পাগলামি। আমি তোমার জীবনে ফিরতে চাই জাতীয় কথাবার্তা অতিষ্ঠ করে তুলল টিনার জীবনটা। এক পর্যায়ে টিনা কল রিসিভ করা বন্ধ করে দিল, কিন্তু সজল বন্ধ করল না। অনবরত কল করা বিরক্ত চূড়ান্ত শিখরে পৌঁছে টিনা তার নাম্বারটা ব্লক করে দিল। ঘণ্টাখানেক পর নতুন আরেকটা নম্বর থেকে আবারও আসতে থাকে অনবরত কল। সেই সঙ্গে মেসেঞ্জারে অনবরত মেসেজ তো আসছেই। ফিনান্স ডিপার্টমেন্টের বিল্ডিংয়ে পৌঁছে গেল টিনা। তাদের এই বিল্ডিংটা প্রবেশ করতে হলো প্রশস্ত কতগুলো সিঁড়ির ধাপ পার করতে হয়। সিঁড়িগুলো আড্ডা অন্যতম এক স্থান পরিণত হয়েছে। এই সিঁড়ি কত শত মানুষ, কত শত বন্ধুত্বের ইতিহাস মাঝে ধারণ করে রেখেছে কে জানে। টিনার সঙ্গে তার বন্ধুত্ব যাত্রা অন্যতম সাক্ষী এই সিঁড়ি। তার প্রাণপ্রিয় 3 বন্ধু এখানে বসে অপেক্ষা করছে তার জন্য। কাঁধে ব্যাগটা ছুঁড়ে ফেলে ঝড়ের বেগে
সবার ওপর সিঁড়িটার ওপর বসল টিনা। রাগের রেশ এখনও তার চোখে মুখে বিদ্যমান। নাকের পাটা লাল হয়ে আছে, ঘন ঘন নিঃশ্বাস পড়ছে। তার এই অবস্থা দেখে মাহিরা উদ্বিগ্ন গলায় বলল, কী রে টিনা, হাঁপাচ্ছিস কেন? টিনা তার প্রশ্নের উত্তর না দিয়ে ভুরু কুঁচকে বলে, পানি দে। ওপাশ থেকে নায়লা কৌতূহলী গলায় বলল, কি হয়েছে বলবি তো? নায়লা হয়তো আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তাকে হাতে ইশারায় থামিয়ে দিল মাহিরা। এই মুহূর্তে বড্ড অস্থির হয়ে আছে টিনা। বেশি প্রশ্ন করে তাকে বিরক্ত করলে এই অস্থিরতা ক্রমেই বেড়ে যাবে। একবার শান্ত হলে টিনা নিজে থেকেই সবটা বলবে। ঘটল ঠিক তাই। মাহিরা তার ব্যাগ থেকে পানির বোতলটা বের করে দিতে টিনা ঢক ঢক করে পানি খেয়ে বলল, সজল আমার রাস্তা আটকেছিল। নায়লা অবাক গলা বলল, আবার? টিনা চোখ মুখ শক্ত করে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। মাহিরা চিন্তিত গলায় বলল, তোদের না সেই দিন ফুল অ্যান্ড ফাইনাল ব্রেকআপ হয়ে গেল? তাই তো ভেবেছিলাম এরপর কয়েকটা দিন তো যোগাযোগও করলো না, কিন্তু যেই লাও সেই কদু, গাধা কোথাকার। কতবার যে বলেছি আমি ওর মতো গাধাকে বিয়ে তো দূরে থাক, ফেসবুকে ফ্রেন্ড লিস্টও রাখতে চাই না, তবুও বারবার বেহায়ার মতো ফিরে আসে। টিনার কথায় ঝাঁচে স্পষ্ট প্রকাশ পাচ্ছে। একটা সময় যে মানুষটাকে ভালোবেসে তার জন্য গোটা পৃথিবী লিখে দিতে সে প্রস্তুত ছিল, আজ তারই জন্য পুষে রেখেছে অকৃত্রিম ঘৃণা। পুরোটা সময় জুড়ে মেঘা অন্যমনস্ক দৃষ্টিতে নিজের পায়ে পাতা দিকে তাকিয়েছিল। এতক্ষণ সে মুখ খুলল, থেমে থেমে দুর্বল গলায় বলল, এভাবে বলিস না টিনা, সজল তোকে কত ভালোবাসে তুই বুঝতেই পারছিস না। না বুঝেই বারবার দূরে ঠেলে দিচ্ছিস, অথচ এমন ভালোবাসা বারবার দোয়া করলেও অনেকের কপালে জোটে না। আবারও টিনা মাথাটা গরম হয়ে গেল। মাহিরা আর লায়লার দিকে তাকিয়ে সে সতর্ক করে দেওয়ার ভঙ্গিতে বলল, এই তোরা কেউ এই আইটেমকে থামা। একদিন মেঘা আমার হাতে এমন মার খাবে যে মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। মেঘা ক্ষীণ প্রতিবাদের সুরে বলল, ভুল কি বললাম তোরাই বল, সজল কি টিনাকে কম ভালোবাসে? ভালোবাসে বলেই তো এত অপমান সহ্য করেও বারবার ফিরে আসে, অথচ তুই ছেলেটাকে একবারও বোঝার চেষ্টা করলি না। তোকে সজলের হয়ে ওকালতি করতে কে বলেছে রে? মাহিরা দুজনের বাঘ বিতণ্ডা বাদ সেরে বলল, উফ তোরা থামবি? এই চারজনের মধ্যে যতবারই কথা কাটাকাটি বা রাগারাগির মতো ঘটনা ঘটে ততবারই তা সামলে দেওয়ার জন্য এগিয়ে আসতে হয় মাহিরাকে। নায়লা অভিজ্ঞ গলায় বলল, তুই মেঘার কথা কান দিস না তো টিনা, ভালোবাসা বলতে কিছুই নেই। ওই ছেলেকে এখন আর কোনো মেয়ে পাত্তা দিচ্ছে না বলে তোর পিছনে জোকের মতো লেগে আছে। দুদিন পর নতুন কাউকে পেলে আবারও তোকে ভুলে যাবে। কথাটা যেন খুব আঘাত করলো মেঘাকে। আহত গলায় সে বলল, ও আচ্ছা, ভালোবাসা বলতে কিছু নেই, খুব বুঝিস না। মাহিরা, তুই এখনও চুপ করে থাকবি? আমি কিছু না। আর তুই তো ভালোবাসা পিএইচডি করে রেখেছিস। পিএইচডি হয়তো সেই সত্যি করেছে। একটা সময় তার ভালোবাসার শব্দটাকে নিতান্ত তুচ্ছ বলে মনে হতো, তবে ভালোবাসা যে কতটা ওড়ায় কিংবা পোড়ায় তা এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। মেঘার জীবনে ভালোবাসা আগমন মাস 4 আগে, তবে এই 4টা মাসে যেন তার মনে হয়েছে জীবনের দীর্ঘতম সময়। নিজেকে একবার মনে হয়েছে পৃথিবীর সবচাইতে সুখী মানুষ, আবার ঠিক পর মুহূর্তে শেষ করে ফেলতে ইচ্ছে করেছে নিজেরই জীবনটাকে। ছেলেটার নাম শুভ, মেঘা নাম দিয়েছে ধ্রুব। তার জীবনে একমাত্র ধ্রুব দ্বারা কথাকথিত সুদর্শন শুভ নয়, তবে ওই মানুষটার দিকে তাকালে মেঘার যেন মনে হয় তার দিকে তাকিয়ে অনাশায় কাটিয়ে দেওয়া যাবে গোটা একটা জীবন। তাদের পরিচয় ইনস্টাগ্রামে। প্রথম প্রথম ছেলেটার প্রতি ভালো খারাপ কোনো মনোভাবই গড়ে ওঠেনি, তবে কথা বলতে বলতে ক্রমশ তারই প্রেমে ভেসে বেরিয়েছে মেঘা। মানুষটাকে কখনো দু চোখের সামনে দেখেনি ঠিকই, কিন্তু
চোখ বুঝলে কেবল তাকেই দেখে, অথচ নিষ্ঠুর শুভ তার জীবনটাকে এলোমেলো করে দিয়ে তাকে মনের আড়ালে সৃষ্টি করে তাকে ঠেলে দিয়েছে ভয়ানক অবহেলার মুখে। আজ 1 মাস হতে চলো তার মেসেজের রিপ্লাই দেয়নি শুভ। আজ 1 মাস হতে চলো জীবন থেকে সব স্বাভাবিকতা মেঘা ছুটে পালিয়েছে। মাহিরা থমথমে গলায় বলো, তোরা আর একবার ঝগড়া শুরু করলে আমি সেফ এখানে উঠে চলে যাব, আর জীবনে কোনো দিন তোদের সাথে কথা বলবো না। নায়লা ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, সরি। মাহিরা মেঘার হাতের ওপর আলতো স্পর্শে হাত রেখে বলে, হ্যাঁ রে মেঘা। আর কোনো রিপ্লাই দেয়নি। মেঘা না সূচক মাথা নেড়ে প্রায় কাঁদো কাঁদো গলায় বলো, সিন করে রেখে দিয়েছে। মাহিরা সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলো, তুই একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা কর দোস্ত। এভাবে কি জীবন চলে? খাওয়া দাওয়া না করতে করতে চেহারার কি অবস্থা করেছিস দেখেছিস? কদিন পরেই সেমিস্টার ফাইনাল। এভাবে চলতে থাকলে পরীক্ষা দিবি কি করে তুই? মেঘা অসহায় গলায় বলল, আমি না জানি দোস্ত, কিচ্ছু বুঝতে পারছি না। একটা মানুষ আর একটা মানুষকে দিনের পর দিন কিভাবে ইগনোর করতে পারে বলতো? আমি তো কিছুই চাইনি, শুধু একটু কথা বলতে চেয়েছি। এটাও কি খুব দোষের? একদমই দোষের নয়। তুই বেশি বেশি ভাবছিস মেঘা। ভাইয়া হয়তো তোকে ইগনোর করছে না, হয়তো তার পরীক্ষা চলছে, এজন্যই কথা বলতে পারছে না। সমস্যা একটা রিপ্লাই দিতেও কি খুব সময় নষ্ট হয়? ধ্রুব সব সময় এরকম করে। মাহিরা মেঘার আহ্লাদি আলাপ শুনে গা জ্বলে উঠল নায়লার। আজীবন প্রেম নামক মোহ থেকে দূরে রেখেছে নিজেকে, শুধু দূরেই রাখেনি, এই বস্তুর ঘোর বিরোধিতাও করে বটে। কাছের মানুষগুলোকে সেই মোহে ডুবে পাগল হতে দেখলে গা তো জ্বলে ওঠারই কথা। নায়লা ক্ষুদ্র গলায় বলো, প্রথমত তার নাম ধ্রুব না, শুভ। একটা সহজ নামকে জটিল বানানো কি দরকার? সেটাই তো আমি বুঝি না। মেঘা থমথমে গলায় বলো, তুই বুঝবিও না। নায়লা জোর গলায় বলল, ওই ছেলে পাক্কা রেড ফ্ল্যাগ। আমি বলে দিলাম মেঘা, তোর সাথে টাইম পাস করার জন্য প্রথম মেসেজটা দিয়েছিল, কিন্তু ঘুণাক্ষরে টের পাইনি তুই সিরিয়াস হয়ে যাবি। এখন যে সিরিয়াস হয়ে গেলি, সে ইগনোর করা শুরু করেছে। ট্রিনা নিচের যন্ত্রণার কথা ভেবে কুল কিনারা পাচ্ছে না। এদের যন্ত্রণা নিয়ে ভাবতে আর ইচ্ছে করছে না, তবু একেবারে কিছু না বললেও মেঘা কষ্ট পাবে ভেবে বলল, আমারও কিন্তু তাই মনে হয়। নায়লা সতর্ক করা দেওয়ার ভঙ্গিতে বলো, শোন মেঘা, কিছু মনে করিস না, বন্ধুরাই তো বন্ধুকে পথ দেখায়। আগে তোর জীবনে কোনো ছেলে আসেনি তো? এই ছেলেটার সাথে 2 দিন কথা বলে তার মনে হচ্ছে প্রেমে অন্ধ হয়ে গেছিস। তুই যেটাকে ভালোবাসা বলিস সেটা কেবলই পাগলামি। এই যে তারা দেখলেই যেটাকে ধ্রুব তারা বানিয়ে ফেলা, তোর ব্যাগ, ফোনের কাভার, নোটবুক সব কিছু তারায় তারায় ভরিয়ে ফেলা, এগুলো কি পাগলামি না? ইদানিংয়েই বদভ্যাস ধরেছে মেঘাকে। যেখানেই তারা দেখে সেখানেই খুঁজে পায় শুভকে। যে কোনো মূল্যেই হোক সেই তারাটাকে নিজের করে নেওয়ার জন্য চলে তার আপ্রাণ চেষ্টা। মেঘা ব্যথিত কণ্ঠে বলল, থাক আর বলিস না। কিছুটা সময় চুপ করে থেকে নৌকা হঠাৎ মাহিরার দিকে তাকিয়ে কৌতূহল গলায় ডাকল, মাহিরা। মাহিরা সাড়া দিল, বলো, তারিফ ভাইয়ের কি খবর? মারিহা ভাবনা চিন্তা এক মুহূর্তে অপচয় না করে শীতল গলায় বলো, তারিফকে নিয়ে আমি কখনো আলোচনা করি? সেটাই তো, কেন করিস না? মারিহা গম্ভীর গলা বলো, তুই একটু আগেই যেটা করলি সেটা এড়ানোর জন্য। নায়লা অবাক গলায় বলো, কি করলাম? মাহিরা কঠিন গলায় বলো, মানুষের রিলেশনশিপ নিয়ে অযথা বাজে কথা বলা। মেঘার ভিতরে কি চলছে সেটা তো আমরা কেউ বুঝতে পারবো না, ওটা ওকেই বুঝে নিতে হবে। তাই বলে এমন হাট করে কথা বলবি? মাহিরা কঠিন বাক্যে নড়চড়ে বসল। বাকি 3 জন নায়লার চোখে মুখে দেখলে গেলে অনুতাপের ঘৃণ্য ঝলক। মাহিরা ধীর গলায় বলো, আমি হাট হতে চাই না বলে তারিফের কথা
তোদের বলি না। শেষ ক্লাসটা করে যে যার বাড়ির উদ্দেশ্য রওনা করলো। মাহিরা আর মেঘা বাড়ির কাছাকাছি হওয়ায় তারা একই রিকশায় বাড়ি ফেরে। রিকশায় উঠে বসতে মেঘা উদ্বিগ্ন গলায় বলল, হ্যাঁ রে, তারিফ ভাইয়ের সাথে কিছু হয়েছে? মাহিরা অত্যন্ত স্বাভাবিক গলায় বলল, না তো, কি আবার হবে? না মানে, তখন তার প্রসঙ্গ ওভাবে এড়িয়ে গেলি? ওটা তো লায়লাকে চুপ করিয়ে দেওয়ার জন্য। তোর নিশ্চয় খুব খারাপ লাগছে। মেঘা অবিশ্বাসে মাহিরাকে জড়িয়ে ধরে বলল, তুই সত্যি আমার জন্য লায়লাকে বকে দিলি? মাহিরা হেসে ফেলে বলল, এইটুকুতে খুশি হয়ে গেলি? এই চার প্রেমান্ধ যখন একসাথে বসে তখন এভাবে হাসাহাসি কিংবা ঝগড়াঝাটি করতে করতে সময়টা কিভাবে পার হয়ে যায় তার খেয়ালও থাকে না। বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে মোবাইলটা হাতে নিতেই মাহিরা দেখল তারিফের মিস কল। সঙ্গে সঙ্গে আঁতকে উঠল সে, যদিও আঁতকে ওঠার কোনো কারণ নেই। ফোন রিসিভ না করার জন্য তারিফ ত্রিনা সজলের মতো রেগে যায় না। রিসিভ না করা নিয়ে জেরা করে না। তারিফ মাহিরাকে যতটা বোঝে ততটা তাকে কেউ বোঝে না, মাঝে মধ্যে সে নিজেও না। তারিফ মাহিরা গল্পের কোনো নাটকীয়তা নেই, একে অপরের প্রতি প্রেমের অনুভূতি প্রকাশের ব্যাকুলতা নেই। যা আছে তা কেবলই প্রশান্তি। এক আত্মীয়ের বিয়ে বাড়িতে মাহিরাকে দেখেছিল তারিফের মা। এক দেখাতে পছন্দ হয়ে যায় তাকে। মনে মনে ছেলের পাশে তাকে কল্পনা করে ফেলেন তিনি। খোঁজ খবর নিয়ে সম্বন্ধ পাঠানোর হলো মাহিরাদের বাড়িতে। দু পরিবারের বেশ পছন্দ হলো একে অপরকে। মাহিরার কখনো কারো প্রেমে পড়েনি, পড়বে তার সম্ভাবনা ক্ষীণ। বাবা মা তার বিয়ের কথাবার্তা শুরু করলো, তাই খুব একটা আপত্তি করল না সে। এতপর সপরিবারে তাদের দেখতে এলো তারিফ। প্রথম দেখায় ছেলেটার প্রেমে পড়ে যায়নি ঠিকই, কিন্তু তাকে একান্ত আপন কেউ বলে মনে হয়েছিল মাহিরার। তারিফের কি মনে হয়েছিল কে জানে। যখন তাদের একান্ত কথা বলার জন্য ছাদে পাঠিয়ে দেওয়া হলো, তখন নাটক সিনেমা দেখানো দৃশ্যর মতো চুপ করে রইল না তারা। অনেক কথা হলো। দেখা গেল দুজনের পছন্দ অপছন্দ, অভ্যাস বদঅভ্যাস প্রায় সবই মিলে যাচ্ছে। তারিফের ব্যক্তিত্বের বেশ টানল মারিয়াকে। তার সঙ্গে কথা বলে বোঝা যায় আশেপাশে পৃথিবী সম্পর্কে কতটা অগাধ জ্ঞান সে পালন করে। বিয়েটা তাদের 8 মাস আগেই পাকা হয়েছে। আগামী বছর মারিয়ার গ্রাজুয়েশন শেষ হলে বিয়ে। মাঝে এই সময়টুকু তারিফ আর সে উপভোগ করার চেষ্টা করছে নিজেদের অ্যারেঞ্জড প্রেমপর্ব। তারিফ এমনই একটা মানুষ যার প্রেমে না পড়ে কোনো মেয়ে থাকতে পারবে না। মারিয়া তো সে কবে তার প্রেমে অন্ধ হয়ে আছে। তবে ইদানিং তার প্রতি প্রেমের চেয়েও প্রগাঢ় এক অনুভূতি আনাগোনা টের পায় মনের মাঝে। যে অনুভূতি তার পৃথিবীর কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে তারিফকে। সেই অনুভূতির নামটা কি তবে ভালোবাসা? মাহিরা তড়িঘড়ি করে ডায়াল করল তারিফের নম্বরে। কয়েকটা রিং বাজার পর কলটা রিসিভ করে তারিফ শান্ত গলায় বলল, মাহিরা। ওই মোহিত কণ্ঠ আর মোহনীয় কণ্ঠে ওই ডাক, অজান্তে উজ্জ্বল এক হাসি ফুটে উঠল মাহিরার ঠোঁটে। হাসির ভাবটা কণ্ঠ ধরে রেখে সে বলল, সরি, আমি রাস্তায় ছিলাম, আপনার ফোনটা খেয়াল করিনি। তারিফ হালকা গলায় বলল, কথায় কথায় সরি বলার অভ্যাসটা আর যাবে না। মাহিরার হেসে ফেলে বলল, চেষ্টা করছি তো। কাল তাহলে দেখা হচ্ছে। মাহিরার ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে বলল, ফাইনালি আপনার সময় হলো। তারিফ অনুপাত মাখা গলায় বলল, খুব বেশি রেগে গেছো না আবার? আপনার উপর আমি কখনো রাগ করি? রাগ করতে নিষেধ নেই, কিন্তু আমি রাগ করতে
পারি না জানেন, কারো সাথে ঝগড়া করতে পারি না। ঝগড়া করতে গেলে আমার হাত পা কেঁপে ওঠে। তাই থাক, তাহলে রাগ করতে হবে না। মাহিরা আবারও হেসে ফেলে বলল, আচ্ছা শুনুন, আপনি কাল কি পরবেন? তারিফ কিছুক্ষণ চিন্তা করে বলল, কি পরব? অফিসের ফরমালস। আচ্ছা, কি রঙের শার্ট পরবেন সেটা শুধু বলুন। তারিফ তীক্ষ্ণ স্বরে বলল, কেন, তুমি একই রঙের ড্রেস পরবে? লজ্জায় লাল হয়ে গেল মাহিরার গাল দুটো। তারিফের সঙ্গে মিল রেখে একই রঙের জামা পরতে যে তার অবর্ণনীয় আনন্দ অনুভব হয়, এই গোপন খবর শেষমেশ ছেলেটা পেয়ে গেল। তারিফ রহস্যময় কণ্ঠে বলল, বলবো না, তুমি নিজে পছন্দ মতো একটা রং পরে এসো, দেখি মিলে যায় কি না।